এই মোমেন্টে দাঁড়িয়ে যখন কৃষির প্রিপারেশন নিচ্ছ বা নিবা, তখন তোমাদের মাথায় কি কি বিষয়ের প্রশ্ন আসছে যে ভাইয়া এই ব্যাপারগুলো বুঝতেছি না, এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রশ্ন শুনবো, তারপরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গাইডলাইন দেওয়া শুরু করবো। সো তোমরা মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো এক এক করে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এক এক করে আচ্ছা, সবার আগে হচ্ছে আফিফা কথা বলছে, তারপর হচ্ছে সাজ্জাদ, পূজা। তো এক এক করে তোমরা কথা বলো। আফিফা আগে বলো। জি ভাইয়া, আমার হচ্ছে জিএসটি তে মোটামুটি একটা পজিশন আসছে, কিন্তু ভালো পজিশন আসে নাই। আচ্ছা আর ভালো সাবজেক্ট হয়তো পাবো না। আচ্ছা, আর এখন হচ্ছে যে কৃষি যে দিব, ওখানে যে 50 মার্ক আমাদের জিপিএ তে আছে, হ্যাঁ, ওখানে হয়তো বা আমার 35 থেকে 38 এর মধ্যে মার্ক থাকবে। এই মার্ক নিয়ে কি কৃষিতে ভালো করা সম্ভব বা ভালো একটা ভার্সিটি পাওয়া? ওকে। প্রশ্নটা খুবই সুন্দর। প্রথম কথা হচ্ছে যে তুমি বলছো তোমার অলরেডি জিএসটিতে চলে আসছে, দ্যাট মিনস তোমার অলরেডি একটা ব্যাকআপ তৈরি হয়ে গেছে, হুইচ ইজ ভেরি গুড। ব্যাকআপ তৈরি হয়ে গেলে আমাদের ফাইট দিতে কোনো মেন্টাল প্রেশার থাকে না। সো সামনে তোমার কোনো মেন্টাল প্রেশার থাকবে না। তুমি একটু মাইক্রোফোনটা অফ করতে পারো, ওখান থেকে নয়েজ আসতেছে। সো তোমার ফাইট দিতে কোনো মেন্টাল প্রেশার থাকবে না, এটা খুবই ভালো, খুবই ভালো। এখন পরবর্তী কথা হচ্ছে এগ্রি ক্লাস্টার বা এগ্রি গুচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তখন সেখানে তোমার সবচেয়ে বড় অবস্ট্রাগল হচ্ছে 50-এর ভিতরে তুমি অলরেডি 12 মার্ক ল্যাকিংস বিহাইন্ড আছো। বাট একটা আশার বাণী হচ্ছে এগ্রিতে চান্স পাওয়ার জন্য তুমি যদি 95+ মার্ক পেতে পারো। 95+ মানে হচ্ছে তোমার মেইন পরীক্ষায় 100, আর তোমার এই যে এই জায়গা থেকে জিপিএ কাউন্ট হচ্ছে, জিপিএ হচ্ছে 50। সো টোটাল 150-র ভিতরে 95+ মার্ক তুমি যদি তুলতে পারো, এটা অনেক সেফ মার্ক। এখন 95+ মার্ক মানে কি? ধরো তোমার যদি 50-এর ভিতরে 45 থাকতো, তার মানে তুমি 100-র ভিতরে 50 পাইলেই হয়ে যাচ্ছিল, 100-র ভিতরে 50 পাইলে হয়ে যাচ্ছিল। এখন যেহেতু তোমার এখানে আরও কিছু মার্ক কম আছে, কত মার্ক কম আছে? আরও 7 মার্ক কম আছে। দ্যাট মিনস তোমার আরও 7 মার্ক বেশি পেতে হবে, অর্থাৎ তোমার এখন 57% মার্ক পেতে হবে। তো ধরেই নিলাম তোমার জন্য কাট মার্ক হচ্ছে এখন 60% মেইন পরীক্ষাতে তোমার জন্য কাট মার্ক 60%। এবং আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি এবং অ্যাসিওর করতেছি যে মেইন পরীক্ষাতে কাট মার্ক তোমার জন্য যদি 60% হয়, এটা পাওয়া সম্ভব। এটা আহামরি এমন কিছু না। যদি তুমি 100টা এমসিকিউ 60 মিনিটে দাগাও, 1 মিনিটে একটা করে এমসিকিউ দাগাও, অ্যাকুরেট করে দাগাও, তারপরেও তুমি 60টা এমসিকিউ দাগাইতে পারবা। ঠিক আছে? সো 60 মার্ক পাওয়া আহামরি এমন কিছু না, যদি তোমার বেসিক ভালো থাকে। ঠিক আছে? যদি তোমার বেসিক ভালো থাকে, সো এটা পাওয়া সম্ভব না এমন কোনো কথা নেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা কম্পিটিটিভ এক্সাম। তুমি এর আগেও দেখছো যে জিএসটিতে আমরা ইনিশিয়ালি টার্গেট করতেছিলাম 65, 70, 75, কিন্তু ফাইনালি যে আমরা দেখলাম যারা 60 তুলছে, ঠিক আছে, 100-র ভিতরে যারা 60 তুলছে, 60 তুলে তারা হচ্ছে টপ 100-এ চলে আসছে। তার মানে 1 মিনিটে অনলি একটা এমসিকিউ। ঠিক আছে? এখন অনেক মানুষজন আছে 50 তুলেও টপ 5000-এ চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে মার্ক যার বেশি হবে সে সিরিয়ালি আগে যাবে। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সবার জন্য কঠিন, প্রশ্ন যদি সহজ হয় তাহলে সবার জন্য সহজ। সো এইভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যতই ল্যাগ বিহাইন্ড থাকো, ফাইনালি যে তুমি যদি পারফর্ম করতে পারো, এটা সম্ভব, তুমি ভালো করবা। ঠিক আছে? আরেকটা ব্যাপার, তোমার যেহেতু অলরেডি একটা ব্যাকআপ প্ল্যান আছে, একটা ব্যাকআপ ভর্তি হওয়ার সুযোগ আছে, তোমার জন্য তো ওই প্রেশারটা নাই। তুমি পরীক্ষা দিয়ে সর্বোচ্চ পরিমাণ ট্রাই করো, যদি হয় তাহলে খুবই ভালো, না হইলে এই অপশন সে অপশন, দুইটা অপশনের ভিতর দিয়ে যেটা বেটার হয় সেই জায়গাতে ভর্তি হয়ে যাবা, সমস্যা নেই তো। লাইফে একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা গ্র্যাজুয়েশন যেই সাবজেক্টে করি আর আমাদের ক্যারিয়ার যেই সাবজেক্টে তৈরি হয়, এটার ভিতরে যোজন যোজন তফাৎ। 90 থেকে 95% মানুষ যেই সাবজেক্টে পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সেই সাবজেক্টে নিজের ক্যারিয়ার তৈরি করে না, ক্যারিয়ারে যে শিফট করে, সুইচ করে। কারণ হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমরা অনেক রিসার্চ করে, অনেক পছন্দ করে, অনেক বুঝে শুনে সাবজেক্ট চয়েস করে বা ব্যাপারগুলো চয়েস করে সামনে আগাইতে পারি না। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার যায়, সেকেন্ড ইয়ার যায়, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যে আমরা বুঝতে পারি যে আমার জন্য সবচেয়ে বেস্ট ক্যারিয়ার কোনটা হবে, তখন যে যেটা আমাদের বোধগম্য হয় সেই অনুযায়ী আমরা হচ্ছে ক্যারিয়ার সুইচ করি। এবং 90 থেকে 95% মানুষজন ক্যারিয়ার সুইচ করে। সো তুমি যেই সাবজেক্টে পড়াশোনা করো, যে ইউনিভার্সিটির পড়াশোনা করো, এটা ম্যাটার না। তুমি যখন লাইফে বুঝতে পারবা যে তোমার জন্য ক্যারিয়ার কোন দিকে যাওয়া বেটার হবে, তখন তুমি ওই দিকে সুইচ করে যাবা। সো এটা নিয়ে এত চিন্তা ভাবনার দরকার নেই যে আমি এগ্রিতে গেলে কী হবে, অমুক জায়গায় গেলে কী হবে, তমুক জায়গায় গেলে কী হবে। তুমি একটা সাবজেক্টে পড়াশোনা করে যদি হায়ার এডুকেশন নাও, তোমার ব্রেইন ডেভেলপমেন্ট হবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এত কিছু চিন্তা
চিন্তার দরকার নেই। তুমি এখন এই যে এগ্রির জন্য একটা ফাইট দিবা, একটা পড়াশোনা করবা, কদিন পরে তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে যে ভর্তি হবা। সো এখন যে পড়াশোনাটা করতেছো, প্রত্যেকটা পড়াশোনা দেখবা ইউনিভার্সিটিতে যে তোমার কাজে লাগছে, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা ঘটনা তোমার কাজে লাগছে। আমি আমার লাইফে অ্যাডমিশন টেস্টের সময় যা যা করছি, যা যা শিখছি, যা যা অভিজ্ঞতা আমার হয়েছিল ওই সময়, প্রত্যেকটা অভিজ্ঞতা এখন আমি আমার জুনিয়রদের সাথে, স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারি, আমার কাজে লাগে। সো এই যে এখন একটা এক্সট্রা এফোর্ট তুমি দিচ্ছ ল্যাকিং বিহাইন্ড থেকে এফোর্ট দিয়ে তুমি যদি সফল হও, দেন এটাই তুমি মানুষকে বলতে পারবা যে তুমি কি কি করে সফল হয়েছিলা। তুমি যদি ল্যাকিং বিহাইন্ড থেকে সফল না হও, তুমি কোনো কারণে যদি আরও পিছিয়ে যাও, তাহলেও তুমি বলতে পারবা যে কোন কোন কারণগুলোর কারণে তুমি এই মোমেন্ট থেকে পিছিয়ে গেছিলা। সো এত বেশি চিন্তার কিচ্ছু নাই, তুমি জাস্ট সিম্পলি আগাইতে থাকো, পড়তে থাকো, যেটা হবে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে। 38 মার্ক মানে তুমি অন্যদের থেকে হয়তো 7-8 মার্ক একটু পিছিয়ে আসো শুরু থেকে, এটা এমন কিছু না। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো। পরবর্তী কোশ্চেন, বা আফিফার যদি অন্য কোনো কিছু জানার থাকে বলতে পারো। ভাইয়া বায়োলজি আর ইংলিশ যেটাতে অনেক হিউজ মার্ক থাকে এগ্রিতে, ওটাতে আমার দুর্বলতা আছে আর কি, ওটা নিয়ে আচ্ছা, কিছু কথা যদি বলতেন। বায়োলজি এবং ইংলিশে তোমার দুর্বলতা আছে। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সো এখন যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিছে, তাদের জন্য এই জায়গাতে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে বায়োলজিটা পড়তে আগে থেকে ভালো করে পড়ে রাখছে। সো বায়োলজিতে তার প্রিপারেশন মোটামুটি বেশ ভালো, সেই জায়গাতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে। আর ইংলিশের ক্ষেত্রেও যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তারও একটা অ্যাডভান্টেজ পাবে। সো তুমি যদি বায়োলজি এবং ইংলিশ দুইটাতেই খারাপ হও, বা দুইটাতেই তোমার প্রিপারেশন একটু অগোছালো থাকে, তাহলে তুমি কিভাবে আগাবা, এই মোমেন্টে তোমার কিভাবে আগানো উচিত, এইটা একটু আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে বায়োলজি নিয়ে কথা বলি। বায়োলজিতে দুইটা, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুইটাতে 15-15-30 মার্ক, একটা বড় মার্ক ডিস্ট্রিবিউশন, 15-15-30 মার্ক। সো ফার্স্ট পার্টও আমাদের পড়তে হবে, সেকেন্ড পার্টও পড়তে হবে। কিভাবে পড়তে পারি? প্রথম কথা হচ্ছে আমরা এগ্রি ক্লাস্টার বা এগ্রি জিএসটি বা এগ্রি গুচ্ছর যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেই প্রশ্ন ব্যাংকটা বের করব। বের করার পরে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে, ওইটা দেখে আমরা ওই টপিকগুলা, ওই জায়গাগুলা থেকে পড়াশোনা করব তোমার ইয়ার জন্য। সবচেয়ে ভালো হয়, ধরে নাও, এরকম ধরে নাও যে তোমার সামনে একটা মেডিকেল অ্যাডমিশন সেকেন্ড টাইম আছে। সো মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি বায়োলজিতে একটা বেস্ট ইফোর্ট দিবা, এর জন্য তুমি মেইন বই লাইন বাই লাইন ধরে ধরে পড়বা। এখন দেখা যাচ্ছে যে তোমার মনে হইতে পারে, ভাইয়া আমার তো বায়োলজি পড়তে ভালো লাগে না, এই জিনিসটা মনে থাকে না, ওই জিনিসটা মনে থাকে না, অনেক কিছু মনে হতে পারে। বাট দেখো, তোমাকে যদি এই জায়গাতে একটা ভালো মার্ক ক্যারি করতে হয়, 30-এর ভিতরে 20-25 মার্ক ক্যারি করতে হয়, তাহলে এখানে একটা ইফোর্ট তোমাকে দেয়াই লাগবে। সেক্ষেত্রে তুমি তোমার ডেইলি একটা 8 ঘন্টা পড়াশোনা করার রুটিন ফিক্সড করো। এই 8 ঘন্টা পড়াশোনা করার রুটিনের ভিতরে প্রতিদিন অন্তত 2-3 ঘন্টা বায়োলজি পড়ার একটা টাইম ফিক্সড করো, যে আমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত এই 4 ঘন্টা, বা এই 4 ঘন্টার ভিতরে 3 ঘন্টা এই সময়টাতে বা এই স্লটটাতে আমি হচ্ছে বায়োলজি পড়বো, বাকি অন্য স্লটে আমি অন্য কিছু পড়বো। সো ওই স্লটটাতে যখন তুমি বায়োলজি পড়বা, তখন কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করে তুমি বায়োলজি পড়তে পারো। যেমন কি কি স্ট্র্যাটেজি হইতে পারে? আমি হলে এই জায়গাতে আমি কি করতাম, আমি প্রথমে এগ্রিগুচ্ছের কোশ্চেন ব্যাংকটাতে যেতাম, যে কোশ্চেন ব্যাংকটাতে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আগে মুখস্থ করতাম বা সমাধান করতাম। ওই অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো মুখস্থ করে বা সমাধান করে আমি বুঝতে পারতাম যে এই অধ্যায়ে সবচেয়ে মেইন টপিকগুলো কি কি, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি। এবার আমি ওই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা ওই বই, মানে বায়োলজি বইয়ের মেইন বইয়ে যেতাম, যেই সমস্ত টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়েছিল, ওই টপিকগুলো আমি আগে পড়তাম, ওই টপিকগুলো আগে ভালো করে পড়ে মার্কিং করে বারবার রিভিশন দিয়ে পড়তাম, দিয়ে পুরা চ্যাপ্টারটা একবার বা দুইবার বা তিনবার রিভিশন দিয়ে রিডিং পড়ে চলে যেতাম। যেগুলো ইনফরমেটিভ, যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, ওগুলো ওই জায়গা থেকে দেখে নিতাম। এইভাবে আমি বারবার একটা জায়গাতে ইফোর্ট দিতাম। ঠিক আছে, সো আমি আজকে রাতে ধরো 3 ঘন্টা বায়োলজিতে একটা চ্যাপ্টার দিলাম, পরবর্তী কালকে যে আবার 3 ঘন্টা আরেকটা চ্যাপ্টার দিলাম। সো ওই জায়গাতে আমি আবার মেক শিওর করতাম যে 3 ঘন্টা দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট আমি গতকালকে যা যা পড়ছি তা একবার করে রিডিং দেওয়া যায় কিনা। রিডিং দেওয়া মানে হচ্ছে হালকা পাতলা করে রিভিশন দেওয়া, যাতে সাইকেল ওয়াইজ 2 বা 3 বার পড়লে ওই জিনিসটা আমার মাথায় ভালো করে মনে থাকে বা গেঁথে যায়। সো এইভাবে কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করে আমি যদি আগামী 2.5 মাস
বা 2 মাসের বেশি সময় বায়োলজির সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি করি। ধরো অনেক কিছু আমার মনে থাকে না, আমি জানি আমার মনে থাকে না, বাট তারপরে আমি ওইটা বারবার পড়ার চেষ্টা করি। এরকম কোনো মানসিক প্রেশার নিই না যে আমার এটা মনে রাখাই লাগবে। আমি এরকম প্রেশার নিই যে না, জিনিসটা আমি শিখতে থাকি, ফাইনালি দেখি 2.5 মাস পরে যেখান থেকে আউটপুট কী আসে। সো ব্যাপার হচ্ছে তুমি কতটা চেষ্টা করছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কতটা ডিসিপ্লিন। ঠিক আছে, ডিসিপ্লিনটাই হচ্ছে চেষ্টা করা। তো তুমি যদি ডিসিপ্লিন থেকে প্রতিনিয়ত ওই জিনিসটাতে ইফোর্ট দাও, দেখবে একটা সময় ওটা তোমার উইক জোন থেকে স্ট্রং জোনে পরিণত হয়ে গেছে। সো বায়োলজি এবং ইংলিশে যাদের দুর্বলতা আছে তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যেহেতু আমাদের মার্ক অনেক কম, সো এই জন্য আমরা ইংলিশে তো ডেইলি টাইম দিতে পারবো না। ইংলিশে আমাদের কী করতে হবে, সপ্তাহে 1 দিন বা 2 দিন আমাদের টাইম স্লট রাখতে হবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি টানা ইংলিশ পড়বো, বা তুমি সপ্তাহে 2 দিন পড়ো, বাট টানা 3 ঘন্টা 4 ঘন্টা ইংলিশ পড়ার একটা টাইম স্লট তৈরি করো। ওই 2 দিন তুমি কি করবা, প্রথমত আবারও সেমভাবে এগ্রি জিএসটির কোশ্চেন ব্যাংকে যাবা, যে একটা নির্দিষ্ট টপিক থেকে বা ওখানে যেভাবে সাজানো আছে ওই জায়গা থেকে আইডেন্টিফাই করবা যে প্রশ্নগুলো কিভাবে আসতেছে। ঠিক আছে, যেইভাবে প্রশ্নগুলো আসতেছে ওই প্যাটার্নটা আগে অ্যানালাইসিস করে নিবা, বা যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে ওই প্যাটার্নটা আগে আইডেন্টিফাই করে নিবা। প্যাটার্নটা ধরে ফেলতে পারলে ওই প্যাটার্ন থেকে তুমি এবার যে মেইন বই থেকে, মেইন বই মিনস হচ্ছে যে যেই জায়গা যেই সোর্সগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, অনেকে অনেক ধরনের বই সাজেস্ট করে, কিছু গাইডলাইন ভিডিওস দেখে নিতে পারো। দেখে ওই বইগুলাতে তুমি হচ্ছে বাকি টপিকগুলো একটু ডিটেল পড়াশোনা করলা। এভাবে দেখা যাচ্ছে সপ্তাহে যদি 2 দিন করে টাইম দাও, মাসে তুমি মোটামুটি 8 দিন মতো টাইম দিয়ে ফেলতেছো। যে 8 দিন কিন্তু একটা সাবজেক্টে 10 মার্কের একটা সাবজেক্ট গুছিয়ে নেওয়ার জন্য মোটামুটি পর্যাপ্ত। সো এভাবে কিন্তু তুমি গুছিয়ে নিতে পারো। আমি এখানে স্ট্র্যাটেজি বললাম, স্পেসিফিকভাবে টপিক ধরে তোমাকে কোনো কিছু বলতে পারিনি, কারণ হচ্ছে আমি বায়োলজি বা ইংলিশ কোনোটাতেই স্ট্রং না মানে হচ্ছে ধরো তোমার লেভেলটা পার করার জন্য যতটুকু পড়ার দরকার ছিল আমি ততটুকুই পড়ছি, এরপর আর স্টুডেন্ট পড়াইনি। যেহেতু বায়োলজি এবং ইংলিশ আমি কোনো স্টুডেন্ট পড়াইনি, ওইটার ডিপ ডাইভ আমার কোনো ইনফরমেশন মনে নাই এখন আর, প্রায় 3-4 বছর যাবত আমার ওটা প্র্যাকটিসে নাই। ইন ফিউচার যদি আমি সাপোজ ধরো আমার হচ্ছে আইবিএ থেকে এমবিএ করার ইচ্ছা আছে, সো এমবিএর প্রিপারেশন নিতে গেলে ইংলিশের একটা ভালো প্রিপারেশন নেওয়া লাগে। আমি তোমার পরের সেমিস্টার থেকে মানে আর 1-1.5 মাস পর থেকে এমবিএর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব। যখন শুরু করব তখন আমাকে আবার ইংলিশ পড়তে হবে, তারপরে যে আমি আবার ইংলিশের জন্য তোমাদের গাইডলাইন দিতে পারবো বা অন্যান্য কথাবার্তা বলতে পারবো। বাট এই মোমেন্টে আমার ওই সমস্ত টপিকগুলো নিয়ে ডিটেলস আইডিয়া খুব কম, এই জন্য তোমাকে বই বা অন্যান্য ম্যাটেরিয়ালস নিয়ে কোনো সাজেশন দিতে পারতেছি না। বাট যেই স্ট্র্যাটেজিটা বলছি এটা কাজে লাগাইলে আমার মনে হয় তুমি বায়োলজি এবং ইংলিশ দুইটাতেই ভালো করতে পারবা। ঠিক আছে, সো আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমার হচ্ছে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো, বা অন্য যারা হাত তুলে রাখছো সিরিয়ালি যে কোনো একজন মাইক্রোফোন অন করে তোমার প্রশ্নগুলো করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম জবা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপু, বলো। ভাইয়া আমার হচ্ছে 2-3টা কোশ্চেন আছে। একটা হচ্ছে আমার জিএসটি তে হচ্ছে সিরিয়াল 25,000, তা ওখানে কি আমি কোনো ভার্সিটিতে চান্স পেতে পারি কিনা? ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছি। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে বাউতে এগ্রিকালচার যে ইয়াটা আছে ওখানে ভর্তি হইতে কাটমার্ক কত লাগবে? আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে কিভাবে আর কি আমি আগাতে পারি? এখন আমার ম্যাথে অনেকটাই দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে ম্যাথের দুর্বলতা কাটাইতে আমি কি কি স্টেপ ফলো করব? ওকে, সো প্রথম কথা হচ্ছে তুমি ফিজিক্স এবং তোমার হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দাগিয়ে 25,000 সিরিয়াল, সো এইটা আসবে কি না এইটা এক্স্যাক্ট বলা যাচ্ছে না। চলে আসার সম্ভাবনা মোটামুটি ধরে নাও হচ্ছে 70-30। কেন বলতেছি, দেখো আমার যে সমস্ত স্টুডেন্টগুলা অলরেডি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট মানে সিকে, রুয়েট, বুটেক্স এগুলাতে চান্স পাইছে, তারা সবাই তোমার হচ্ছে জিএসটিতে পরীক্ষা দিছে, এবং এরকম সংখ্যা প্রায় 6-7-8 হাজার। ঠিক আছে, 6-7-8 হাজার। আমি অনেকের সাথে কথা বলছি, তারা সবাই দিছে, এবং তাদের পজিশন কারো 4,000, কারো 5,000, কারো 3,000, কারো 2,000, বিভিন্ন টাইপের পজিশন আসছে। সো এরা যারা সিকিউরিটিতে চান্স পাইছে ওইগুলাতে মুভ করতে পারবে। কেউই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ছেড়ে জেনারেল ইউনিভার্সিটিগুলোতে আসে না, রাদার দেন এটা যদি সাস্ট হয়, সাস্টে সিএসসি, ট্রিপল ই, মেকানিক্যাল, সফটওয়্যার এইসব সাবজেক্ট হয়, বাকি অন্য সাবজেক্টের জন্য কেউই শিফট করে না। সো ওরা যেহেতু এগুলাতে শিফট করবে না, এই পজিশনগুলো খালি থাকবে। যদি আমাদের র সিট 13,000 হয়, তারপরেও মোটামুটি ওদেরকে বাদ দিলে
পজিশন মোটামুটি 20,000 থেকে 21-22,000-এ চলে যাবে। সো 25,000 সেক্ষেত্রে একটু দূরত্বে আছে, মানে মোটামুটি আরেকটু বেশি দূরত্বে আছে। বাট একটা আশার বাণী হচ্ছে যে এই যে 22-23,000 পর্যন্ত টানবে, এদের ভিতরে আবার কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্টস বাংলা, ইংলিশ, বায়োলজি এগুলা দাগিয়েছে। তো সেক্ষেত্রে তুমি যেহেতু ম্যাথ দাগিয়েছো, তোমার এখানে একটা অ্যাডভান্টেজ আছে যে তুমি চান্স পেয়ে গেলেও পেয়ে যেতে পারো। সো এইটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। 25,000 এটাতে আসার সম্ভাবনা 70-30, 70 হচ্ছে না আসার সম্ভাবনা, আর 30 হচ্ছে আসার সম্ভাবনা। যদি আমার ক্যালকুলেশন ঠিক হয় তাহলে 30% সম্ভাবনা আছে, এবং তুমি চান্স পেয়ে যেতে পারো একটা যে কোনো সাবজেক্ট বা যে কোনো ইউনিভার্সিটি অনায়াসে পেয়ে যেতে পারো। বাট যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে আই গেস হবে না। এখন পরের কোয়েশ্চেনে আসি যে বিআইইউতে বা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এটাতে কাটমার্ক কত? অনেস্টলি স্পিকিং আমার এটা সম্পর্কে তেমন একটা ধারণা নেই। কারণ হচ্ছে যে আমি এগ্রিকালচার এবং অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে রিসার্চ করা শুরু করছি সবে মাত্র, অ্যান্ড এটা নিয়ে আমার রিসার্চ করতে এখনও 1 সপ্তাহ মতো সময় লাগবে। দেন আমি তোমাদের কমপ্লিটলি সব বিষয়ে গাইডলাইন দিতে পারবো। এগ্রিগুচ্ছ নিয়ে আমার যেই কোর্সটা শুরু হয়েছে, এই কোর্সটা আমার আসলে করানোর ইচ্ছা তেমন একটা ছিল না। বাট আমার যারা জিএসটিতে ছিল তারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া আপনার সাথে আমাদের 1-to-1 কানেকশন কমিউনিকেশনটাই আমরা অনেক বেশি সাপোর্ট পাই, অ্যান্ড আমরা ফিল করি যে এই জিনিসপত্র বা স্ট্র্যাটেজিগুলো আমাদের জন্য খুবই কাজে লাগতেছে। সো আপনি ভাই আমাদের জন্য একটা কোর্স আনেন। সো আমি সিদ্ধান্ত নিলাম পরে যে আনাই যাই। তো এজন্য আমাকে একটু ইফোর্ট দেওয়া লাগবে, তাছাড়া কিছুই না। সাবজেক্ট তো একই জিনিস পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পড়াশোনাও সেম। আর তুলনামূলকভাবে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস নেই, তুলনামূলকভাবে সেই তুলনায় ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে ঢাকা ইউনিভার্সিটির চেয়ে জিএসটির চেয়ে আবার এগ্রি সিরিয়ালি তুমি যদি চিন্তা করো অনেক বেশি সহজ। সো আমার জন্য জিনিসপত্রগুলো অ্যাডজাস্ট করা খুব বেশি কঠিন হবে না। সো এই চিন্তা করে আমি আগানো শুরু করছিলাম, এবং কোর্সটা আমি একটু পরে আনছি, ক্লাস নিয়ে একটু পরে শুরু করছি। এর কারণ হচ্ছে তোমাদের কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দিতে গেলে আমার কয়েকদিন লেখাপড়া করা লাগতো। সো আমি মোটামুটি তোমাদের কী পড়াবো, কোন টপিকগুলো কেমনে পড়াবো, প্রত্যেকটা জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে রিসার্চ করে তারপরে পড়াই। সো ওই জায়গাগুলোতে ওই রিসার্চগুলো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাট স্পেসিফিকভাবে এই বিষয়ে তোমাদেরকে বলতে পারতেছি না কাটমার্ক কত, এটা কত, সেটা কত। এগুলো ইনফরমেটিভ জিনিসপত্র। দেখবা যে কিছু চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেগুলা থেকে শুধুমাত্র তুমি এগুলাই পাবা। ওরা পড়াশোনা নিয়ে কথা বলে না, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে না, অন্য কিছু নিয়ে কথা বলে না, উল্টাপাল্টা উড়াধুরা প্রিডিকশন দেয়, এটা দেয় সেটা দেয়। অ্যান্ড ওদের খুব টাইমিংটা ভালো, যেই মোমেন্টে এগুলার অনেক হাইপ থাকে ওই মোমেন্টে এগুলা দেয়, ওই মোমেন্টে এগুলোতে অনেক ভিউজ হয়, তারপরে দেখবে চ্যানেলগুলো হারিয়ে যায়। ঠিক আছে? সো আমি আবার চিন্তা করি যে জেনারেলাইজড ইনফরমেশন যেগুলা তুমি জেনারেলি তুমি সব জায়গাতে অ্যাক্সেস পাবা, জেনারেলি তুমি একটু ইফোর্ট দিলেই জানতে পারবা, ওগুলা নিয়ে খুব কম কথা বলতে। যেই জিনিসপত্রগুলা তোমার দেখা যাচ্ছে যে তোমার জানার জন্য নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে, আমি ওই জিনিসপত্রগুলা তোমাদের কাছে এনে উপস্থাপন করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার মানে একটা বলতে পারো যে আমার ব্যক্তিগত একটা ওয়ে অফ থিঙ্কিং। আমি এভাবেই চিন্তা করি, দ্যাটস ওয়াই হয়তো স্টুডেন্টরা আমার সাথে মোটামুটি ভালোই কানেক্ট করতে পারে। সো আমি তোমাকে এই বিষয়ে একদম এক্স্যাক্ট ইনফরমেশন দিতে পারতেছি না, তবে আমি বিশ্বাস করি যে তুমি যদি হায়েস্ট পরিমাণ ইফোর্ট দাও, বাও কেন, যে কোনো একটা মানে এগ্রিতে যে কটা ইউনিভার্সিটি আছে, তুমি টপ ইউনিভার্সিটি যে কোনোটাই যেতে পারো, টপ সাবজেক্ট পেতে পারো, এটা কোনো ব্যাপার না। 2.5 মাস খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ টাইম টু প্রিপেয়ার ইউর সেলফ, তুমি যেই স্টেজেই থাকো না কেন। আচ্ছা, থার্ড পয়েন্ট আসি, ম্যাথের প্রিপারেশন কীভাবে নিবা। ম্যাথের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো স্টেজ আছে, তুমি কোন স্টেজে আসো তার উপর ডিপেন্ড করবে তুমি ম্যাথে কীভাবে আগাবা। যেমন আমি যদি একটু ক্যাটাগরাইজ করি, এরকম হতে পারে যে তুমি ম্যাথ কিছুই পারো না, একদমই ধরো নাই। আচ্ছা, তার মানে তুমি হচ্ছে উইক স্টুডেন্ট ম্যাথে। তোমার টার্গেট করা উচিত তুমি 20-এর ভিতরে অ্যাটলিস্ট 10 তুলবা ম্যাথে। ধরো তুমি ম্যাথ মোটামুটি পারো, উইকের চেয়ে একটু স্ট্রঙ্গার, তাহলে তোমার টার্গেট করা উচিত 12 থেকে 15 পাবো আমি ম্যাথে। ধরো তুমি ম্যাথে অনেক বেশি স্ট্রং, সবগুলা সাবজেক্টের ভিতরে ম্যাথেই সবচেয়ে বেশি স্ট্রং, তাহলে তোমার টার্গেট করা উচিত মিনিমাম 15 থেকে 18 আমাকে পেতে হবে। এখন তুমি কোন স্টেজে আসো তার উপর ডিপেন্ড করে তুমি ম্যাথে এখন ডিপ ডাইভ করবা। এখন ধরো আমি ধরে নিলাম তুমি ম্যাথে অনেক স্ট্রং, তোমার 15 থেকে 18 পাবার ইচ্ছা, তাহলে তুমি ম্যাথে কীভাবে আগাবা? প্রথম কথা, ম্যাথে তুমি প্রথমেই যদি তোমার 15 থেকে 18 টার্গেট থাকে, প্রথমেই তুমি এগ্রি জিএসটির যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা খুব দ্রুত 15 দিনের ভিতরে ধুপধাপ সলভ করে ফেলবা। ঠিক আছে? সে আমার হেল্প নিয়ে হোক অথবা একা একা হোক, তুমি ধুপধাপ সলভ করে ফেলবা 15-20 দিনের ভিতরে। প্রথম 15-20 দিনের ভিতরে তুমি যদি স্ট্রং হও তাহলে এগ্রি জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলবা। এগ্রি জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করার পর এরপর যাবা তুমি হচ্ছে মেইন বইতে যে
তুমি যত ধূপধাপ সলভ করার পর বুঝতে পারছো যে আসলে এগ্রিতে কী কী টাইপের কোশ্চেনগুলো আসে, এবার মেইন বইতে তুমি যখন বেসিক ধরে ধরে প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা জিনিসপত্র এগুলা করতে যাবা, তখন তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোন কোন জোন থেকে বেশি কোশ্চেন আসতেছে। সো তখন তুমি কি করবা, মেইন বইয়ের প্রত্যেকটা টপিক, ম্যাথস, এক্সাম্পলের ম্যাথ, এক্সারসাইজের ম্যাথ, ওগুলো করতে যে ওই যেহেতু জোনগুলো আইডেন্টিফাই করে রাখছো, ওই জোন রিলেটেড ম্যাথ যেগুলো বইতে বেশি আছে ওগুলা বেশি বেশিবার প্র্যাকটিস করবা, একবার, দুইবার, তিনবার, চারবার বেশি বেশিবার প্র্যাকটিস করবা। এই স্ট্র্যাটেজি ফলো করলে তোমার যেটা হবে যে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় ওই জায়গাগুলো থেকে প্র্যাকটিস সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এবার তুমি যদি মিডিয়াম বা উইক রেঞ্জের স্টুডেন্ট হও, যে তোমার টার্গেট হচ্ছে 10 থেকে 15 পাওয়া, তখন তোমার জন্য স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমেই তোমার কোশ্চেন ব্যাংকে না যাওয়া, তোমার প্রথমে যে আগে হচ্ছে বেসিকটা ডেভেলপমেন্ট করে আসা। কারণ কি, তোমার টার্গেট হচ্ছে 10 থেকে 15 এবং তুমি তেমন কিছুই পারো না। তো তুমি প্রথমে মেইন বইতে যাবা, মেইন বইতে যে আগে ফর্মুলাগুলো মুখস্থ করবা যে এই চ্যাপ্টারে কী কী ফর্মুলা আছে, তারপর ওই জায়গার কী কী বেসিক আছে ওই বেসিকগুলো ভালো করে দেখবা যে আচ্ছা এইটা এটা 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 আছে, এগুলো 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 আছে। তারপরে যে তুমি ওই বেসিক রিলেটেড যে সমস্ত এক্সাম্পলের ম্যাথগুলো আছে, এক্সাম্পলের ম্যাথগুলো একবার দুইবার দেখবা। এরপরে তুমি যাবা হচ্ছে এগ্রির কোশ্চেন ব্যাংকে। কেন এগ্রির কোশ্চেন ব্যাংকে পরে আসতেছি আমরা? কারণ যে স্ট্রঙ্গার ছিল তার আগে এত কিছু দেখে আসা লাগতেছিল না এগ্রি সলভ করার জন্য, সে আগে থেকেই পারে। বাট তুমি যেহেতু উইক, তুমি পারো না, তোমার আগে বেসিক এবং অন্যান্য জিনিসপত্র দেখে আসতে হবে, তারপরে তুমি ব্রেন স্ট্রমিং করে বা বুঝে বুঝে এগ্রিটা সলভ করতে পারবা। অ্যান্ড দেন যখন তুমি এখন এগ্রিটা সলভ করবা, তখন তুমি বুঝতে পারবা যে আমার বইতে কী কী আছে আর কী কী আসতেছে, কী কী আসছে আর কী কী আসতেছে, এটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, সেকেন্ড টাইম যখন তুমি এগ্রি থেকে ফিরে আবার বইতে যাবা, তখন দেখবা তোমার কাছে জোন ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, এই জোনে এই জিনিসটা আছে, এই জোনে এই জিনিসটা আছে, এই জোনে এই জিনিসটা আছে। তখন তুমি বুঝতে পারবা আমার জন্য কোনগুলা পরীক্ষার আগে পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলাতে আমাকে ফোকাস করতে হবে। সো এইভাবে তুমি ম্যাথটাকে ডিভাইড করে করে পড়াশোনা করতে পারো। আমার মতে এইভাবে পড়াশোনা করলে প্রত্যেকটা জিনিস অনেক চমৎকারভাবে গুছিয়ে যাবে। সো আশা করছি একটা শর্ট গাইডলাইন দিতে পারছি যে ইনিশিয়ালি শুরুটা কীভাবে করবা। তোমরা এখন এভাবে শুরু করো, শুরু করার পরে দেখবা যে একটা পর্যায়ে যে তুমি আবার ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস ফেস করতেছো। সো তোমরা যারা যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবা বা যারা এখন এই সেশনটা করতেছো, পরবর্তী সেশনগুলোতে বা গ্রুপে আমাকে ওই সমস্ত প্রবলেমগুলো নিয়ে শেয়ার করো। ইনশাল্লাহ আমি ট্রাই করবো ম্যাথে আরও পরবর্তীতে ফার্দার গাইডলাইন দেওয়ার। ওকে, সো আমার ম্যাথ নিয়ে আমার পক্ষ থেকে এগুলাই কথাবার্তা ছিল। যদি অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা ম্যাথ নিয়ে অন্য কোনো কনফিউশন থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান মিল্টন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রায়হান আগে, তারপর হচ্ছে নুসরাত। জি ভাইয়া, মানে আমি যত জায়গায় পরীক্ষা দিয়েছি, মানে কেমিস্ট্রি আর বায়োলজিতে সবচেয়ে মানে দুর্বলতা আছে। তা আপনি তো বায়োলজির কথা বললেন প্রতিদিন 3 ঘন্টা ভাবে পড়তে, মানে কেমিস্ট্রিতে কিভাবে আগাবো? মানে এমনিতেই কলেজে কেমিস্ট্রি ভালো পারতাম, কিন্তু বায়োলজি কলেজও পারতাম না, অ্যাডমিশন তো নাই। কিন্তু এখন মানে অ্যাডমিশন টাইমে মানে কেমিস্ট্রি দেখতেছি মানে অনেক দুর্বলতা আছে। আমার জিএসটিতে যারা যারা ছিল ওরা এবার সবচেয়ে বেশি ভালো করছে হচ্ছে কেমিস্ট্রিতে। এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমি যে সাপোর্টগুলো দিছি এর ভিতরে কেমিস্ট্রির সাপোর্টটা সবচেয়ে স্ট্রঙ্গার ছিল। কেন আমি তোমাকে বলি, কারণ কেমিস্ট্রিতে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় পড়াশোনা অনেক, কিন্তু কেমিস্ট্রিতে পড়াশোনা সবচেয়ে কম। কেন বলছে এই কথা? কারণ হচ্ছে কেমিস্ট্রিতে স্পেসিফিক কিছু টপিক, কিছু জোনের বাইরে কখনো কোশ্চেনই হয় না। সো তুমি যদি ওই টপিক এবং জোনগুলো ধরতে পারো, তাহলে দেখবো ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। আমি তোমাকে জাস্ট একটা হোমওয়ার্ক দিই, তুমি আমার কেমিস্ট্রি রিলেটেড পরীক্ষার আগে যে টপিক অ্যানালাইসিস ভিডিও এবং সাজেশন ক্লাস এগুলো ছিল, 3-4টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবা। হট টপিকের ক্লাস আছে কয়েকটা, ওই ক্লাসগুলো দেখবা। আমি ওগুলো শেষ করতে পারিনি যদিও, তারপর ওগুলো দেখবা, দিয়ে এবার জিএসটির কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখবা যে হিউজ নাম্বার অফ জিনিসপত্র একদম হুবহুব ওইগুলা থেকে আসছে যেগুলো আমি বলে দিছি। এবং পোলাপান 25-এর ভিতরে তোমার 15, 16, 17, 18, 20-এর কাছাকাছিও পোলাপান পাইছে। সো এটার মেইন কারণ হচ্ছে যে কেমিস্ট্রিতে কিছু জোনের বাইরে কোশ্চেন হয় না। এমন না যে আমি বলছি তাই আসছে, আমি বলছি তাই আসে নাই। এইটা যে কোনো টিচার যদি অ্যানালাইসিস করে, ইভেন তুমি যদি একাও বসে অ্যানালাইসিস করো, তাহলে তুমি বুঝবা যে আচ্ছা কেমিস্ট্রিতে এর বাইরে কোশ্চেনই হয় না, কেমিস্ট্রিতে মার্ক তোলা সবচেয়ে ইজি। ঠিক আছে, তুমি নিজে অ্যানালাইসিস করলেও দেখবা এগুলাই। হ্যাঁ, আমি যেহেতু 3-4 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছি, এই জন্য আমার অ্যানালাইসিস করাটা একটু ইজি হয়, তাছাড়া কিছুই না। যে কোনো টিচার তোমার সাজেশন দিলেও এগুলাই কমন পড়বে। সো তুমি যদি এখন দেখো তো কেমিস্ট্রি এই জোনের বাইরে কোনো কোশ্চেন নেই। এখন কেমিস্ট্রিতে ভালো করবা কিভাবে? সো প্রথম কথা হচ্ছে আমাদের কোর্সের সাথে সাথে তুমি আগাইলে তোমার কেমিস্ট্রির যেই সমস্ত টপিক আমি তোমাদের ওই কোশ্চেন ব্যাংক সলভে যে পড়াই দিব, প্রত্যেকটা টপিক থেকে দেখবা বিভিন্ন টাইপের শর্টকাট,
তারপরে বিভিন্ন টাইপের আলাদা রেফারেন্স, বিভিন্ন টাইপের তোমার হচ্ছে টেকনিক, এগুলো আমি তোমাকে শেখাই দিব। অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে আমার প্ল্যান আছে, যেহেতু এগ্রির যে কোয়েশ্চেন ব্যাংকটা অতটা এনরিচড না বলতে বুঝাচ্ছি যে যদি ধরো তুমি জেনারেলি এগ্রির জন্য চিন্তা না করে জেনারেল একটা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতেছো, তাহলে তোমার যা যা পড়া উচিত শুধুমাত্র এগ্রির কোয়েশ্চেন ব্যাংকে তার সব কিছু কভার হয় না। আমি আজকে ক্লাস রেকর্ড করতে যাই, বুঝছি সব কিছু কভার হয় না। তো সেই ক্ষেত্রে আমার প্ল্যান আছে তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য, যদি কোশ্চেন কঠিন হয় তাহলে যাতে তোমরা ওই সাপোর্টটা পাও, প্রিপারেশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি আবার ওই চ্যাপ্টারের উপরে একটা শর্ট চ্যাপ্টার রিভিউ ভিডিও বানাবো, যে এই চ্যাপ্টার থেকে তুমি আরও কী কী পড়বা, ঠিক আছে? ওই রিভিউ ভিডিওতে আমি তোমাদেরকে টপিক সাজেশন দিয়ে দিব, যে এই টপিক এই জিনিসপত্রগুলো এই সোর্স থেকে তোমাদের এখনও পড়তে হবে, আর বাকি জিনিসপত্রগুলো এই ক্লাসের ভিতর কভার হয়ে গেছে। সো তুমি ওই ভিডিওসগুলো দেখে বাকি প্রিপারেশনটা নিয়ে নিবা, ঠিক আছে? আমার সাথে আগাবা, ক্লাসগুলোর সাথে আগাবা, ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রি প্রিপারেশনটা একদম গুছিয়ে যাবে এবং কভার হয়ে যাবে। যারা জিএসটিতে প্রিপারেশন নিয়েছিল ওরা কিন্তু আরও কম সময় পাইছিল, ওরা মোটামুটি এক মাস মতোই পাইছিল, 1 মাস বা 1 মাস 10-15 দিন। তোমরা সেখানে 2.5 মাস পাইতেছো। সো তোমাদের জন্য জিনিসটা আরও বেশি সহজ হবে, গুছিয়ে যাবে আশা করতেছি, ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি জিএসটি এক্সামের আগে ম্যাথ আর ফিজিক্সের জন্য ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকটা সলভ করছিলাম, কিন্তু জিএসটিতে ভালো পারফর্ম করতে পারিনি। আর ফিজিক্সেও খুব কম নাম্বার আসছে। ফিজিক্সের বেসিক একটু খারাপ, কিন্তু ম্যাথের বেসিক ভালো হয়েও তারপর আমি ম্যাথেও খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি। এখন এটা কিভাবে গুছায় নেবো বুঝতে পারতেছি না। পরীক্ষার হলে কি হয়েছিল যার কারণে পারফর্ম করতে পারো না? এমনিতে জেনারেলি পরীক্ষা দিলে কেমন রেজাল্ট আসে? ভাইয়া পরীক্ষা খুব কম দেওয়া হয়েছিল তাই। আচ্ছা, পরীক্ষা খুব কম দেওয়া হয়েছিল এই জন্য তোমার হচ্ছে মনে হচ্ছে যে ইয়াটা হয়নি, পারফর্মটা ঠিক করে করতে পারোনি, এরকম কিছু? নাকি পরীক্ষার হলে কোনো স্পেসিফিক প্রবলেম ফেস করছো, খুব কম সময় ছিল, টাইমে কুলায় উঠতে পারোনি, হুটহাট হয়ে গেছে, বা একবার ট্র্যাক হারাই ফেলছো আর ধরতে পারো নাই? কোনো না কোনো প্রবলেম তো হয়েছেই। সেই প্রবলেমগুলো একটু চিন্তা করে বলো তো, যে পরীক্ষার হলে কি হয়েছিল, নাকি পুরো প্রশ্নটা পড়েই তোমার মনে হয়েছিল যে আমি কিছু পারি না, আমার দেওয়া হবে না, বা আমার মাথায় আসতেছে না, এগুলো কিছুই আমি জানি না? বিভিন্ন টাইপের ফিলিংস আসে, মিশ্র প্রতিক্রিয়া আসে। কেউ পুরো 1 ঘন্টায় এঙ্গেজ থাকে, কেউ 10 মিনিট প্রশ্ন দেখার পরে দেখে আমি কিছুই পারি না, আমার দ্বারা হবে না। কেউ পুরা 40 মিনিট এঙ্গেজ থাকে। কেউ দেখা যায় যে টাইমে শেষ করতে পারে না, কিন্তু প্রচুর এঙ্গেজ ছিল। তোমার ক্ষেত্রে কি প্রবলেম হয়েছিল সেটা আমাদের একটু স্পেসিফিকভাবে জানাইলে আমাদের গাইডলাইন দিতে সুবিধা হবে। ভাইয়া আমার প্রিপারেশনটা মেইনলি ছিল মেডিকেল বেস, তো আমার অনেকদিন ম্যাথ আর ফিজিক্সের হাত দেওয়া হয়নি। তো আমার এই জিএসটি এর আগেও টাইমটা খুব কম পাইছিলাম, তো এর মধ্যে ভার্সিটি কক প্রশ্ন ব্যাংক সলভ করার পরে আমার এক্সাম দেওয়ার জন্য যথেষ্ট টাইম পাওয়া সম্ভব হয়নি। তো সেখানে আমার প্রিপারেশনটা অনেকটাই অগোছালো। আচ্ছা আমার মনে হয় যে মানে একটু গুছায় নিতে পারলে হয়তো আমি ভালো পারফর্ম করতে পারতাম। পরীক্ষার প্রশ্ন দেখার পর আমার একটু নার্ভাস লাগছিল। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তাহলে তোমার এখন ওয়ে হচ্ছে যে সবচেয়ে বেটার ওয়ে তোমার জন্য স্পেসিফিকভাবে বলতেছি, যেহেতু তুমি এক্সাম দিয়ে অভ্যস্ত না, এবং হচ্ছে তুমি যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছো, মেডিকেলের জন্য ওই সময় একটু অভ্যস্ত ছিলা, বাট এরপরে আবার লম্বা একটা সময় গ্যাপ হয়ে গেছে, এক্সাম দিয়ে অভ্যস্ত না। সো তুমি এখন যে কোনো একটা ফিজিক্যাল এক্সাম ব্যাচে ভর্তি হও, কারণ তোমার সম্ভবত এক্সাম ফোবিয়াটা আছে, এবং সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সাম, অনলাইন এক্সাম না। অনলাইনে হয়তো বাসায় বসে বসে ভালোই দাও, ঠিকঠাকই দাও, বাট ফিজিক্যাল এক্সাম ফোবিয়াটা আছে। হলে যে পরীক্ষা দিতে বসলে একটু নার্ভাসনেস বা জিনিসটা অগোছালো লাগে। সো যে কোনো একটা ফিজিক্যাল এক্সাম ব্যাচ যদি কোথাও পাও যেখানে ভালো এক্সাম নিচ্ছে, কোয়ালিটিফুল কোশ্চেন করে, ওই জায়গাতে যে কিছুদিন পরীক্ষা দাও টানা, 10-15টা এক্সাম দিলেই দেখবা 10-15 দিন পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তৈরি হলেই একদম জিনিসটা গুছিয়ে যাবে। বাকি পুরা এফোর্টটা দিবা তুমি পড়াশোনায়। যেই সাবজেক্টগুলোতে তোমার মনে হবে যে আমার উইকনেস সবচেয়ে বেশি, ওই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। যেগুলোতে উইকনেস একটু কম, ওগুলাতে হচ্ছে স্ট্রং বানাতে হবে, আরও ওগুলাতেও রুটিন মাফিক টাইম দিতে হবে। বাট উইকনেস যেগুলোতে বেশি সেগুলোতে টাইম দিতে হবে। বাকি আমাদের কোর্সের ক্লাসগুলোর সাথে আগাও, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস কেমনে কিভাবে পড়বো আমরা এখানেই আমরা গাইডলাইন পেয়ে যাব আশা করতেছি। ভাইয়া অর্গানিকের জন্য যদি কিছু, অর্গানিক কেমিস্ট্রির জন্য যদি কিছু। হ্যাঁ, অর্গানিকের জন্য আমি হচ্ছে শর্ট সাজেশন দিব। মানে ধরো স্পেসিফিকভাবে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, যেই প্রশ্নগুলো হয়
ওই সাজেশনটা তুমি আমার থেকে অর্গানিকে পেয়ে যাবা। অর্গানিক চ্যাপ্টার যখন আমি পড়াবো তখন পেয়ে যাবা। পাশাপাশি অর্গানিকে আর 2টা কাজ করবা, একটা হচ্ছে এগ্রি জিএসটির কিউবিটা ফুল সলভ করবা অর্গানিক চ্যাপ্টারের, আর হচ্ছে হাজারিউনাক স্যারের মেইন বইয়ের শেষের এমসিকিউগুলা সলভ ক্লাস পাবা দেখবা আমার চ্যানেলে। আমার চ্যানেলে একটা লম্বা সলভ ক্লাস আছে পুরা অর্গানিকের মেইন বইয়ের শেষের এমসিকিউগুলা, ওই ক্লাসটা করতে হবে। কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন বইয়ের শেষের এমসিকিউ সলভ ক্লাস করতে হবে তোমাদের, ঠিক আছে? আমার চ্যানেলে সবগুলা নাই, 3টা বা 4টা চ্যাপ্টার দেয়া আছে, 3টা চ্যাপ্টার সম্ভবত দেয়া আছে, বাকিগুলো আমি এই তোমাদের ক্লাস নিতে নিতেই দিয়ে দিব। সো তোমরা ওই চ্যানেল থেকে এই মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস ভালো করে করে মেইন বইয়ের এমসিকিউগুলো প্রত্যেকটা সুন্দর মতো বুঝে শুনে করবা। পাশাপাশি হচ্ছে এগ্রি জিএসটি কিউবিটা সলভ করবা। এরপরে সময় পাইলে তোমরা ভার্সিটি ক থেকে টাইপ ভিত্তিক আরও অন্যান্য জিনিসপত্র পড়বা, তাহলে দেখবা গুছিয়ে গেছে। আর অর্গানিকের জন্য টপিক সাজেশন দিব আমি, যে এই টপিকগুলো এগুলো আমাদের সবচেয়ে বেশি আসে, এগুলো পড়তে হবে। ওই জিনিসপত্রগুলো পড়লেই দেখবো ওর ভিতর থেকে চলে আসতেছে। আর ওর ভিতরে আবার কিছু জিনিস আছে, কিছু টপিক আছে যেগুলোতে শর্ট ট্রিক্স আছে, কিভাবে আমরা ওই জিনিসপত্রগুলো ধরতে পারবো, বা কোশ্চেনগুলো একটা নির্দিষ্ট টিপিক্যাল ওয়েতে আসে। সো ওগুলো আমি ছোট ছোট টপিক অ্যানালাইসিস ভিডিওতে তোমাদেরকে দিব, অলরেডি কিছু আছে দেয়া, বাকিগুলো দিয়ে ফেলবো, ঠিক আছে? ওগুলা দেখলেই তোমাদের গুছিয়ে যাবে, সমস্যা হবে না। ওকে, নুসরাত সম্ভবত কিছু একটা বলতেছিলা, পরে তোমার ফ্লোটা হারাই গেছে, অন্য কেউ বলছে, তুমি এখন বলতে পারো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলো আপু। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শিওর, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, শিওর বলো। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে জিএসটি এর মার্ক হচ্ছে 40। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমার হচ্ছে জিএসটি তে পজিশন 14,000 প্লাস, হ্যাঁ আর মার্ক হচ্ছে 40.50। তো ভাইয়া এই মার্ক নিয়ে আমি মানে কোন কোন সাবজেক্ট পেতে পারি, আর হচ্ছে কোন কোন মানে জগন্নাথে কি হচ্ছে কেমিস্ট্রি বা ম্যাথ ফিজিক্স এই টাইপের কিছু আশা করা যায়? আই গেস চলে আর আসবে। হচ্ছে ভাইয়া আরো কিছু কোয়েশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ মানে আমার প্রিপারেশন অনুযায়ী এক্সামটা ভালো হয়নি। হ্যাঁ, আমার হচ্ছে ধরেন ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক বলেন, তারপর হচ্ছে জিএসটি কোয়েশ্চেন ব্যাংক, আদার্স যে ভার্সিটি গুলো ছিল মোটামুটি সবগুলাই বেশ মানে হ্যাঁ, তোমার কথা হঠাৎ করে আর শুনতে পাচ্ছি না। হ্যালো, তোমার কথা হঠাৎ করে আর শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ ওর কথা? না ভাইয়া। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে তোমরা অন্য কেউ প্রশ্ন করো, আবার জয়েন করলে বা পরে শোনা গেলে আমরা কথা বলবো, কথা নিব ওটা। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শিওর শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া বলতেছি, আসলে আমার মানে পজিশন আসছে 7,400-র মতো। আমি কি এই ক্ষেত্রে জগন্নাথের কেমিস্ট্রিটা পেতে পারি? 7,400 জগন্নাথের কেমিস্ট্রি, আসলে এটা বলা মুশকিল। আমি এটা নিয়ে ডিটেলস অ্যানালাইসিস এখনো করিও নাই, অ্যান্ড আমার এটা নিয়ে ভিডিও বানানোর প্ল্যানও নাই। সো তোমরা বিভিন্ন চ্যানেলগুলোতে এগুলো নিয়ে কি ডিটেলস ভিডিও দেখছো? আমি আসলে মানে এগুলা নিয়ে ভাইয়া কেন কেন এখন অ্যানালাইসিস করি নাই ওনাদের আমি তোমাকে কথাগুলো তোমাদের বলি। আমি আবার নতুন এই যে মানে ধরো যারা নতুন করে আবার পড়াশোনা করবে, যাদের যাদের সামনে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে, এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এদের নিয়ে কাজ শুরু করে দিছি। তো যার কারণে যারা অলরেডি চান্স পেয়ে গেছে, কে কোথায় পাবে না পাবে, এগুলা নিয়ে সময় দিব বা দেওয়ার চিন্তা ভাবনা করি নাই আসলে। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা গেছে? আমার নেটওয়ার্ক কানেকশন একটু আনস্টেবল হয়ে গেছিল। না ভাই, না ভাইয়া শোনা যায়নি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এগুলো নিয়ে রিসার্চ কেন করি নাই, কারণ হচ্ছে যে যারা অলরেডি আবার সামনের দিকে পরীক্ষা দিবে, গুচ্ছে এগ্রি গুচ্ছে, সো তাদের নিয়ে তাদের কন্টেন্ট, তাদের ক্লাস কিভাবে নিব, তাদেরকে কিভাবে সাপোর্ট দিব, এগুলো নিয়ে প্ল্যানিং করতে যে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে যে আমি সময় পাইনি। আর যেহেতু তোমরা অলরেডি চান্স পেয়ে গেছো, তোমরা কোথাও না কোথাও তো চান্স পেয়েই যাবা, কিভাবে কি পাওয়া না পাবা, এগুলোতে আমি যদি আলাদা করে রিসার্চ করে তোমাদেরকে হেল্প নাও করি, তারপরেও কোথাও না কোথাও থেকে তোমরা পেয়ে যাবা। এই জিনিসপত্রগুলো মার্কেটে অভাব নাই, সবাই দিতেছে। এই জন্য আমি আর ওই জায়গাগুলোতে আগাইনি। তো তোমাকে আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে তোমার পজিশনে তুমি জগন্নাথে পাবা কি, কোথায় পাবা কি পাবা না। বাকিটা তুমি একটু নিজে রিসার্চ করে নিও, যেহেতু তুমি অলরেডি একটা রিল্যাক্স পজিশনে আসো। যদি তোমার পড়াশোনা নিয়ে সামনে কোনো প্ল্যান বা কোনো হেল্প লাগে সেটা আমাকে বলতে পারো। যদি এগ্রি নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকে সেটা বলতে পারো, বা হচ্ছে
যদি তোমার প্রিভিয়াস জিএসটিতে খারাপ হওয়ার কোনো রিজন থাকে যেটা অ্যানালাইসিস করতে পারো আমাদের সাথে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে বলতে পারো যেটাতে আমাদের সামনে জার্নিতে সুবিধা হয়। ঠিক আছে, স্পেসিফিকভাবে ধরো তোমার পজিশন নিয়ে আমি কথা বললে, তোমার পজিশন নিয়ে কথা বললে শুধু তোমারই লাভ হবে, বাকি কারোর কোনো লাভ হবে না, বুঝছো? না ভাই, আমার একটা সমস্যা আছে আর কি, আমার এইচএসসি তে ধরেন ফিজিক্স কেমিস্ট্রিতে মাইনাস আছে, এ মাইনাস। এক্ষেত্রে আমি মানে ভালো ভার্সিটি গুলোর সাবজেক্ট চয়েস দিতে পারবো না। এক্ষেত্রে এখন আমার মানে হয়তো ভালো ভার্সিটির খারাপ সাবজেক্ট নিয়ে পড়তে হবে, নাইলে খারাপ মানে মিডিয়াম ভার্সিটির মানে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এক্ষেত্রে আমি কোন দিকে এগানোটা বেটার হবে? ভালো ভার্সিটির খারাপ সাবজেক্ট আর মিডিয়াম ভার্সিটির ভালো মিডিয়াম সাবজেক্ট, ভালো সাবজেক্ট, হ্যাঁ ভাইয়া। আমার কাছে মনে হয় যে এইটা খুব কমপ্লিকেটেড একটা কোশ্চেন। এই টোটাল জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য আমি 20 মিনিটসের একটা ভিডিও দিছিলাম, ভার্সিটি নাকি সাবজেক্ট, বুঝছো? তো তুমি একটু হ্যাঁ। ইউটিউবে সার্চ দিবা, দিয়ে দেখবা ভার্সিটি নাকি সাবজেক্ট। ওই ভিডিওটা 20 মিনিটসের ভিডিওটা পুরাটা দেখবা, দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে কোনটাই তোমার আগানো উচিত। কারণ এটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখানে আমি কোনো কিছু বলে দিলাম, সেটাই তুমি করলা, এটা আসলে তোমার জন্য উপকারী কোনো কিছু হবে না। তো তুমি ওই ভিডিওটা দেখবা, দেখার পরে তারপর যদি তোমার কনফিউশন থাকে দেন আমাকে আরেকবার নক দিবা, আর তোমার সাথে আমি স্পেসিফিকভাবে এই ক্ষেত্রে আলাদা করে কথা বলবো। হ্যাঁ ভাইয়া, এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনটা আগে প্রভাব ফেলবে, আগে ভার্সিটির ক্ষেত্রে নাকি আপনার ওরে বেটা, সাবজেক্টের? ওরে বেটা, আগে তুই 4 বছর গ্র্যাজুয়েশনটা শেষ কর, তারপর না চাকরি চিন্তা ভাবনা করবি। চাকরি নিয়ে এখনই চিন্তা ভাবনা করতেছিস কেন? আগে গ্র্যাজুয়েশনটা শেষ করো, তারপরে না চাকরি। আচ্ছা ভাইয়া। চাকরি তো অনেক পরের ব্যাপার। একটু আগেই তো বলতেছিলাম যে ম্যাক্সিমাম মানুষজন যে গ্র্যাজুয়েশন যেটাতে করে আর ক্যারিয়ার যেদিকে যায় দুইটা একরকম না। তবে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে অনেক বেশি ব্রেন স্ট্রমিং হয়, ক্যারিয়ার অপশন অনেক বেশি থাকে। এই জন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এটাকে প্রেফার করা যায়। বাট ওই জায়গায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ে তো লাভ নাই যেখানে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার কোনো সুবিধাই নাই। ঠিক আছে, সো জিওগ্রাফিক্যাল পজিশন, ভার্সিটির ফ্যাসিলিটিস, তারপরে হচ্ছে সাবজেক্ট রিলেটেড ম্যাটার্স, আমার পার্সোনাল ওই জিনিসপত্রে ইন্টারেস্ট আছে কি না, আমি লাইফে কি করতে চাই, লটস অফ ফ্যাক্টরস, 10 to 15 ফ্যাক্টরস আছে এখানে। যে সমস্ত ফ্যাক্টরসগুলো আমাকে কাউন্ট করে, মার্কিং করে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট অ্যানালাইসিস করে তারপর একটা ডিসিশনে যেতে হবে। অ্যান্ড এটা আমি মিল্টন খন্দকার তোমাকে কোনোদিনও হেল্প করতে পারবো না। ঠিক আছে, এটা তোমাকেই নিতে হবে। এই জন্য আমি বলতেছি তুমি ওই ভিডিওটা দেখো, দেখার পরে তুমি আগে অ্যানালাইসিস করো, ডিসিশন নাও, দেন তারপরে আসো। এটা ইটস এ ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট আলোচনা। এইটা আজকে আমাদের সেশনের টপিকই না, আমরা এদিকে যাবোই না, বুঝছো? আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলি, আমি যেমন তোমাদের এই যে অ্যাডমিশনে হেল্প করি না, আমি বিগত 4 বছর ক্যারিয়ার নিয়ে যেই পরিমাণ রিসার্চ করছি, ঠিক আছে, তো তোমাদের কোনো আইডিয়া নাই। আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাইকে কাউন্সেলিং করি ক্যারিয়ার নিয়ে, ফিউচার, ইভেন ব্যাচমেটদেরও কাউন্সেলিং করি। আজকে আমি আমার ভার্সিটির ক্যান্টিনে বসে আমার 3 জন ব্যাচমেটকে 15 মিনিট কাউন্সেলিং করছি যে ওদের সামনে কি করা উচিত। ঠিক আছে, সো এগুলো আমি করি, এগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ নলেজ আছে, অ্যান্ড এগুলো নিয়ে প্যারা নাই। বাট প্রবলেম ইজ এই মোমেন্টে এসে তোমার সাথে এইগুলো ডিসকাশনের অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্ট এটা না। ঠিক আছে, আরও সময় যাক, তোমাদের সাথে যদি স্পেসিফিক এগুলো নিয়ে কাউন্সিলিং বা ডিসকাশনের সুযোগ আসে তখন সেটা করবো। এখন আমাদের ভিতরে 99.99% আমরা ডিপ্রেসড, আমরা এখনো চান্স পাইনি। এই জায়গায় ক্যারিয়ার নিয়ে কথা বললে হবে না, বুঝছো? এটা হচ্ছে এই সিচুয়েশনে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা সরি ভাইয়া। না না, ইটস ওকে, ইটস ওকে। তারপরে পরবর্তী কোশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক এক করে। ভাইয়া হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে এক্সাম দেওয়ার আগে যে আমার প্রিপারেশন সব থেকে ভালো ফিজিক্সে বেশি মার্ক পাবো, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে আমি এক্সাম হলে কোশ্চেন যায় ঠিক মতো ধরতেই পারি নাই। আর হচ্ছে এমন অনেক ক্ষেত্রে হয় যে সরাসরি কোনো সূত্র থেকে দিলে আমি ওটা ধরতে পারি, কিন্তু একটু ঘুরায় বেচায় দিলে ধরতে পারি না। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে প্র্যাকটিস আমি সবসময় বেশি করেছি, তো এই ক্ষেত্রে তারপরও হচ্ছে ওখানে মার্ক কম আসছে। আমি এখন কি করব ভাইয়া, ওইটা বুঝতে পারছি না। আচ্ছা, ফিজিক্সে কম আসাটা এখানে হচ্ছে কোনো মানে খারাপ কিছু আমি দেখি না, কারণ ফিজিক্সের কোশ্চেনটা আসলে একটু পেঁচানো ছিল, বড় বড় ম্যাথ ছিল, হ্যান্ড ক্যালকুলেশন টাইমের ভিতরে করা সম্ভব ছিল না। সো এটা কম আসাটাকে আমি খারাপ চোখে দেখি না। বাট তোমার যদি কেমিস্ট্রি, বায়োলজিতে কম আসে তাহলে আমি বলবো যে তাহলে তোমার প্রিপারেশন খুবই খারাপ। সো কেমিস্ট্রিতে যদি তুমি 10 to 15 পাও তাহলে একটা মোটামুটি ভালো মার্ক, বাট আরও বেটার করতে হবে।
যদি তুমি বায়োলজিতে ওরকম হচ্ছে 15+ মার্ক পাও তাহলে মোটামুটি ভালো মার্ক, আরও বেটার করতে হবে। ফিজিক্সে তুমি যদি 10 বা 10-এর নিচে পাও তাহলে এটা খারাপ কিছু না, আর মোটামুটি ঠিকঠাক, বাট তোমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে এই ক্ষেত্রে। ফিজিক্স কোশ্চেনটাতে ঘাবড়ে দেওয়ার মতোই ছিল, আমি এই জায়গাতে পার্সোনালি এই বিষয়টাতে একমত। বাট তোমার সব মিলায় মার্ক কত আসছে এটা আমাকে একটু যদি বলতাম। ভাইয়া মার্ক হচ্ছে অনেক কম আসছে, 30.75 আসছে। তাহলে তো তোমার আমি অবস্থা, আপনাকে ইনবক্সে বলছিলাম ওই যে। হ্যাঁ তাহলে তোমার অবস্থা খুব একটা ভালো ভাই না। আমি হচ্ছে উদ্ভাসের সাথে মিলাইছিলাম হচ্ছে আমার মানে একদম ঠিকঠাক মিলাইছিলাম, মিলাই হচ্ছে আমার 38 থেকে 40 মার্ক আসার কথা ছিল। আমি সেই নিয়ে হচ্ছে এর আগের সেশনে আপনার সাথে কথাও বলছি। হুম। তো হচ্ছে মানে ওরকমই মার্ক আসার কথা, যে দুটো অ্যান্সার ছিল না ওই দুইটা বাদে ধরছিলাম 38, আর ওই দুইটা মার্ক দিলে 40। তো আমি সেই হিসেবে বলছিলাম 38 থেকে 40 আসবে। আমি আমার নিজের মার্ক দেখে নিজে হতাশ, এতটা কমলো কিভাবে। বরং আমি যেভাবে প্রতিবার এক্সাম দিয়ে যেভাবে মিলাই আমার 2-3 মার্ক বেশি আসে, কখনো কম আসে না। তো এবার এতটা কমে গেছে, মানে আমি নিজেই হতাশ কিভাবে কি হলো। এটা লাক, এটাতে তো আমাদের কিছু করার নাই। তো সেক্ষেত্রে তোমার ফিজিক্সের প্রিপারেশন খারাপ না, আমার পার্সোনালি যেটা মনে হয় ফিজিক্সের প্রিপারেশন খারাপ না। তুমি মোটামুটি এখন যে স্টেজে আসো আগামী 2 থেকে 2.5 মাস ভালো করে ইফোর্ট দিলে ঠিক আছে, তুমি এটা ইমপ্রুভ করে 50 থেকে 55% বা 60%+ মার্কে নিয়ে যেতে পারবা অনায়াসে। খুব একটা কষ্ট হবে না, তুমি জাস্ট ইফোর্ট দিলেই হয়ে যাবে। এখন কীভাবে ইফোর্ট দিবা এটা হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট, যেভাবে তুমি ইফোর্ট দিয়ে আসতেছো এইটা আরেকটু বাড়াতে হবে, প্র্যাকটিসটা বাড়াতে হবে। তোমার যেহেতু অ্যাকুরেসি একটু কম আসছে, একই জিনিস বারবার প্র্যাকটিস করার একটা প্রবণতা নিয়ে আনতে হবে। যেমন ধরো তুমি ফিজিক্সের ক্ষেত্রেই একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার পড়তেছো, সেই চ্যাপ্টারে প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করা শুরু করছো। তো সলভ করার সময় একটা ম্যাথই তুমি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার খাতায় বসে বসে করবা, একই মান একই ভ্যালু তুমি 3 বার 4 বার 5 বার বসে বসে করবা, কাটবা। ঠিক আছে, এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে জিনিসপত্রগুলোর সাথে তোমার অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। আর যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ওই জিনিসটা তুমি পারবা, গুছায় যাবে, তখন দেখবা যে ফাইনালি ওটা একটা রিফ্লেকশন আসতেছে। কোথাও একটা প্র্যাকটিসের ঘাটতি তো আছেই, ছিলই, নাহলে তোমার মার্কটা এত কম আসতো না। যারা যারা দেখবা একটু ভালো প্র্যাকটিস করছে ওরা কিন্তু 60 মিনিটে মোটামুটি 45-50-এর উপরে এমসিকিউ কারেকশন ঠিকই করে আসছে, এবং ওদের মার্কও ভালো, পজিশনও ভালো। সো ওদের কিন্তু প্যারাটা হয়নি। এখন বাকিটা সময়ের সাথে সাথেই বোঝা যাবে, বুঝছো? আল্লাহ ভরসা। তোমার কিরকম ইমপ্রুভমেন্টটা হয় এটা বাকিটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ রুহানি, শোনা যাচ্ছে তোমার কথা, বলো। ভাইয়া আমি হচ্ছে জিএসটি এক্সামে যতটুকু এক্সপেক্ট করছিলাম দিয়ে আসতে পারবো ফুললি দিয়ে আসতে পারি নাই। আমার হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি স্ট্রং জোন ছিল। তো মানে আমার একটা খাতায় শুধু কেমিস্ট্রি সব প্রবলেম সলভ করতে করতে আমি শেষ করছিলাম। আমি বাসায় যখন এসে সলভ করছি নিজে একা একা, তখন আমার 25-এ আমি 22টা আমি অ্যান্সার করতে পারছি, দেখছি আমি পারছি। কিন্তু আমি এক্সাম হলে আমি হচ্ছে দিয়ে আসতে পারি নাই। আমি ফার্স্ট বেঞ্চে আমার হচ্ছে সিট পড়ছিল, আর আমার সামনে যে দুইজন টিচার ছিল তারা ফুল টাইম অনেক ডিস্টার্ব করছে। ফুল টাইম হচ্ছে তারা তাদের লাইফ নিয়ে গল্প করতেছিল, এর জন্য অনেক ডিস্ট্রাকশন আমার কাজ করতেছিল। বায়োলজি দিয়ে আমি স্টার্ট করছি, বায়োলজি পারা জিনিস আমি অ্যান্সার করে আসতে পারি নাই। মানে অ্যাটলিস্ট 20 আমি অ্যান্সার করতে পারতাম যেগুলো আমার পড়ার মধ্যে, কিন্তু আমি 14টা পারছি। আমি বাকিগুলোর অ্যান্সার তখন আমার মাথায় আসতেছিল না, মাথায় ক্যাচ করতেছিল না। কেমিস্ট্রিতে আমি 13টা আমার অ্যান্সার হতে পারছে, কিন্তু আমি যখন বাসায় এসে আমি সলভ করছি ঠান্ডা মাথায়, তখন আমার 22টা কারেক্ট হয়। এর জন্য আমি হচ্ছে ফিজিক্সে আমি যখন কেমিস্ট্রি অ্যান্সার করতে পারতেছিলাম না তখন আমি অনেক ঘাবড়া গেছিলাম, অনেক টাইম কেমিস্ট্রিতে চলে গেছে। তারপর ইংলিশ আমি আন্দাজে দাগানো শুরু করছি, আমার ইংলিশ মানে পড়ার জন্য টাইম পাইতেছিলাম না। তো ইংলিশে আমার অনেক সবচেয়ে বেশি ইংলিশে আমার হচ্ছে মার্কস কম আসে। আর ফিজিক্স লাস্টে আমি হচ্ছে যখন অ্যান্সার করতে যাই তখন আমি টাইম পাই না, কিন্তু 5টা আমি অ্যান্সার করতে পারছি আর 5টাই আমার হয়েছে ফিজিক্সে। তো সেই হিসেবে আমি মানে যতটুকু পারি ততটুকুই আমি দিয়ে আসতে পারি নাই, এর জন্য আমার মানে ভালো মার্ক তো আসেই নাই। এখন বাসায় আর কোনো হচ্ছে আমার জন্য মানে কোনো হোপ রাখতেছে না যে আবার এর জন্য 2.5 মাস মানে আমি যতটুকু দিতে পারবো ততটুকু দিতে পারিনি। এখন বাসার মধ্যে এমন একটা চলতেছে ভাইয়া, মানে আমি আর নেক্সট পড়ার জন্য কোনো পাইতেছি না। আর ম্যাথ তো আমার ধরাই হয় নাই, ম্যাথের সাথে চ্যাপ্টার গুলো আমার পড়া হয় নাই। এখন ম্যাথ গুলো আমি আবার কিভাবে মানে শুরু থেকে শুরু করবো কিছুই বুঝতেছি না, এখন এত হোপলেস লাগতেছে। কেমিস্ট্রি আর বায়োলজি মানে 25-এ 25-25 50-এ অ্যাটলিস্ট আমার 40
তো পাওয়ার কথা, কিন্তু আমি 40 তো পাই নাই। সেই হিসেবে এত মার্কস কম আসছে। এখন আমি নেক্সট আবার শুরু থেকে কিভাবে শুরু করবো কিছুই বুঝতেছি না ভাইয়া। এখন একটু যদি কিছু বলেন। শুরু করবা কিভাবে এটা নিয়ে তো আমরা ডিটেল কথাবার্তা বললামই। তোমার পুরা ব্যাপারটা শুনলাম, পুরা ব্যাপারটা শুনে আমার খুবই খারাপ লাগছে। জেনারেলি আমাদের পরীক্ষার হলে এরকম কিছু ডিস্টার্বিং, বিরক্তিকর, মানে লাইফলেস টিচার পড়েই। আমার নিজের সাথে আমি বহুত দেখছি, এদের মনে হয় যে পৃথিবীর সমস্ত গল্প এদের এক্সাম হলে চলে আসে, মানে এদের যত পৃথিবীর গল্প মাথায় আসে এক্সাম হলে। আর এই মানুষগুলা কতটা লাইফলেস যে অ্যাডমিশন টেস্টের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সাম হলে যে এরা পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন করতে পারে, পোলাপানের ডিস্ট্রাকশনের কথা চিন্তা করে না। সো এটা নিয়ে তো কিছু বলার নাই, বাট এটা নিয়ে আমি একটা প্রোটেস্ট করবো ইনশাল্লাহ। তোমার এখন যে ব্যাপারটা, ধরো যেটা হয়ে গেছে এটা তো গেছে, আর তো কিছু করা যাবে না। এখন তোমাকে প্রথমত স্ট্রং হইতে হবে, এই মোমেন্টে তোমাকে স্ট্রং হইতে হবে। কারণ দেখো, তুমি যতক্ষণ না প্রুভ করতে পারতেছো ততক্ষণ তোমার বাসার মানুষ তোমার প্রতি বিশ্বাস করবে না। এটা খুবই স্বাভাবিক, কারণ দে অনলি কেয়ার অ্যাবাউট ইউর রেজাল্ট, দে ডু নট কেয়ার অ্যাবাউট ইউর মানে ইফোর্টস। তুমি কতটা ইফোর্ট দিচ্ছ, তুমি মেন্টালি কতটা ব্রেকডাউন হয়ে গেছো, আমাদের আশেপাশে কোনো মানুষজন কেউ এটার ব্যাপারে কোনো কেয়ার করে না। তারা শুধুমাত্র তোমার রেজাল্টের কেয়ার করে। তুমি যদি রেজাল্ট করতে পারো দেন তুমি সফল, তখন তুমি ইফোর্ট দিছো। হ্যাঁ, তুমি ইফোর্ট না দিলে তুমি এটা কিভাবে পাইছো, তোমার দ্বারা তো এটা পাওয়া সম্ভবই ছিল না, তুমি ইফোর্ট দিছো বলেই পাইছো। সো দে রিয়েলি কেয়ার অ্যাবাউট ইউর রেজাল্ট, তারা তোমার ইফোর্টকে কেয়ার করে না। সো এখন তোমাকে সামনে মেন্টালি স্ট্রং হইতে হবে, একটা রেজাল্ট করতে হবে। রেজাল্ট যখন করে ফেলবা তখন দেখবা যে তারাই বলবে হ্যাঁ তোমার আসলে ভাগ্যের কারণে তোমার আগের বার হয়নি, বা টিচারের কারণে, বা এই কারণে সেই কারণে হয়নি। সো এই জিনিসটা আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই মোমেন্টে তোমার প্রতি একটাই সাজেশন আপু, সেটা হচ্ছে মেন্টালি খুব স্ট্রং হও। বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো, তারা যদি কোনো স্ট্রং স্টেটমেন্ট দেয়, তোমার কাছে স্ট্রং স্টেটমেন্ট দেয়, কিছু বলে, দেন তুমি কথা বলো তাদের সাথে যে আমি এরকম সিচুয়েশনে আসি, এরকম ঘটছে, এরকম হয়েছে। সো সামনে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো এরকম করার, এইটা সেটা। তুমি তোমার মতো মন খুলে কথা বলো, যেমন মন খুলে তুমি আমাদের এখানে কথা বললা। এই যে ভয়েসটা তুমি রেজ করছো, এটা তোমাকে মেন্টালি অনেকটা ফ্রি করবে। এই মেন্টালি ফ্রি করার পর তারপরে তোমাকে সেকেন্ড স্টেজে যেতে হবে, তোমাকে ইফোর্ট দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ ইফোর্ট দিতে হবে। ইফোর্ট দিয়ে তুমি যদি ডিজার্ভিং তৈরি হয়ে যাও, তাহলে তোমার দেখবা যে একটা পর্যায়ে যে তোমার রেজাল্ট আসা শুরু হবেই। আর রইলো আমার হচ্ছে ম্যাথের কথা। ম্যাথ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি যে তুমি যদি একদম জিরো স্টেজে থাকো তাহলে কীভাবে শুরু করবা। আমার ম্যাথের গাইডলাইন ভিডিওটা দেখলেও তুমি বুঝতে পারবা। আর ওই যে কাব্য ভাইয়ের যে প্লেলিস্টের কথাটা আমরা বলছি, তুমি ওইটা দিয়ে শুরু করতে পারো। ওইটা প্রতিদিন হচ্ছে 1 ঘন্টা করে দেখতে পারো, বা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে দেখতে পারো। তাহলে আমার মনে হয় যে তোমার ধীরে ধীরে ম্যাথটা গুছিয়ে যাবে। এখন ম্যাথটা গুছাইতে তোমার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তুমি যেহেতু ম্যাথে এইচএসসিতে পরীক্ষা দিয়ে আসছো, সো 1.5 থেকে 2 মাস ম্যাথ গোছানোর জন্য পর্যাপ্ত সময়। কিছু কিছু মানুষ 15 থেকে 20 দিনে গুছাই নিতে পারে, কারণ এইচএসসিতে তাদের পড়া। আর আমাদের এখানে তো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ আসতেছে না, রিটেন না, তো অনেক বেশি বড় বড় ম্যাথ এটা সেটা করতে হবে না। আমরা ছোট ছোট থিওরি, ছোট ছোট বেসিক, ছোট ছোট ম্যাথগুলো কভার করব। সো এটা নিয়ে আমাদের অত বেশি পেইন খাওয়ার কিছু নাই। আমি কেন জানি না, তোমাদের দেখি তোমরা প্রচুর পরিমাণে ভয় পাও জিনিসপত্রগুলো নিয়ে। এগুলো ভয় পাওয়ার কিছু নাই। তুমি শুরু করো। তুমি যদি শুরু করো এখন, টার্গেট নিয়ে শুরু করলে 30 দিন, 40 দিন, 50 দিন পর তোমার অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছাবে। বাট তুমি যদি শুরুই না করো, শুরুই করতে না পারো, তাহলে তুমি এখন যেখানে আসছো এখানেই থেকে যাবা। একটা লেভেলে পৌঁছাইলে ওই লেভেলটা তোমাকে ফার্দার পারফর্ম করতে সাহায্য করবে। তুমি চিন্তা করো, তুমি জিএসটিতে যখন পরীক্ষা দিলা, তখন তুমি যেই যোগ্যতা নিয়ে পরীক্ষা দিছো, তুমি যদি সেম যোগ্যতা নিয়ে পরীক্ষা দাও আরও 2.5 মাস পরে, তাহলে এটা তোমার ব্যর্থতা। তুমি 2.5 মাসে নিজের যোগ্যতাটাকে যদি তৈরি করো, বৃদ্ধি করো, উন্নতি করো, করে তারপরে পরীক্ষা দাও, দেন তুমি নিজেকে বলতে পারবা যে না, আমি একজন মানুষ যে নিজেকে ভেঙে চুরে বারবার গড়েছি। আমি একজন মানুষ যে সবসময় ট্রাই করছি যে না, আমার সামনে যত খারাপ পরিস্থিতি আসুক, নিজেকে ভেঙে চুরে গড়ে আমার হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং আমি এখন এসে সফল। ঠিক আছে? সো ব্যাপারটা এরকম। তুমি সামনে আগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? প্রেশার নিও না। আর যে কোনো প্রবলেমে আমরা তো আসি। আমরা এখন 2.5 মাস পুরো একটা ফ্যামিলির মতো প্রতি সপ্তাহে ডিসকাশন করবো, আলাপ আলোচনা করবো, বুঝে শুনে আগাবো, অ্যান্ড ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। আল্লাহ ভরসা। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নুসরাত, এবার বলো। হ্যাঁ ভাইয়া, জিপিতে আমার মার্ক হচ্ছে 40.50 আর আমার পজিশন হচ্ছে 14,000 প্লাস। হ্যাঁ, আমি কি এখন হচ্ছে জগন্নাথে ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি এগুলা পাইতে পারবো? এইটা নিয়ে আরেকটা আমি কোশ্চেন একটু হচ্ছে আগে ভাইয়া, কথা বায়োলজি, বলছি। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো কি হচ্ছে আবার আবার সরি ভাইয়া বুঝি নাই। এইটা নিয়ে আমি অলরেডি একটু কথা বলছি যে এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে হয়তো গাইড করতে পারবো না, কারণ আমি মানে
এইটা নিয়ে এখনো অতটা রিসার্চ করে পাই নাই। ও আচ্ছা। আর ভাইয়া বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ এগুলো কি হচ্ছে আবার মেইন বই থেকে পড়া শুরু করব আচ্ছা, এইটা নিয়ে এগ্রি বুকসের জন্য? ডিটেল গাইডলাইন আমি হচ্ছে অলরেডি দিছি, আরেকবারও বলি, তুমি মেইনলি এখন যেভাবে পড়বা, যেহেতু আমার 2.5 মাস সময় আছে, 2.5 মাসে আমরা হিউজ একটা পড়াশোনা হুম দিতে হুম পারবো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ 2.5 মাসে একটা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হিউজ পড়াশোনা দিতে পারবো। ইনিশিয়ালি আমরা যেটা করব, ইনিশিয়ালি হচ্ছে আমরা জিএসটির কোশ্চেন ব্যাংকটা দেখব। জিএসটির কোশ্চেন ব্যাংকটাই আমরা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করব। প্রথমে জিএসটির কোশ্চেন ব্যাংকে একটা ফুল চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমরা খুব ভালো করে আগে সলভ করব। সলভ করার পরে যখন ওই আচ্ছা চ্যাপ্টারটার ওই জিনিসপত্র আমরা সলভ করে ফেলছি, তখন যদি ওই সাবজেক্টটা ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ হয়, তখন আমরা ফিজিক্স কেমিস্ট্রির মেইন বইয়ের এমসিকিউগুলো সলভ করব। মেইন বইয়ের এমসিকিউগুলো সলভ করার পর আমাদের কাছে একটা হুম হিউজ নাম্বার অফ এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেন আমরা ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটাতে যাব। ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটাতে যে আমরা ওই চ্যাপ্টার থেকে হ্যাঁ টাইপ ভিত্তিক যে সমস্ত কোশ্চেনগুলো আছে ওগুলা করব। তাহলে মোটামুটি 3টা সোর্স যদি আমরা প্র্যাকটিস করি একটা সেম চ্যাপ্টার থেকে, আমাদের সব জিনিসপত্রগুলো গুছিয়ে যাবে। জিএসটির এগ্রি জিএসটির কোশ্চেন ব্যাংকটা আগে কেন করতেছি? কারণ হচ্ছে এগ্রি জিএসটির কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করলে আমাদের এগ্রি জিএসটিতে কি টাইপের প্রশ্ন আসে, কতটা কঠিন, কতটা মিডিয়াম, কী রকম প্যাটার্ন, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা আসে। এই জন্য আমরা এগ্রি জিএসটি আগে করব। দেন হচ্ছে আমরা মেইন বই করব, যদি আমাদের মেইন বই অ্যাভেলেবল থাকে, যেমন ফিজিক্স কেমিস্ট্রির জন্য মেইন বই অ্যাভেলেবল আছে। দেন আমরা যাব হচ্ছে ভার্সিটি কতে। তবে ম্যাথের ক্ষেত্রে আমরা ভার্সিটি কতে যাব না। কেন যাব না? কারণ ম্যাথের ক্ষেত্রে আমাদের মেইন বইয়ের ভিতর থেকে ম্যাক্সিমাম জিনিসপত্র আসে। সো ম্যাথে আমরা ভার্সিটি কতে গেলে আমাদের অনেক কিছু পেঁচায় যেতে পারে। সো সেই ক্ষেত্রে ম্যাথে সবচেয়ে ভালো হয় যে এগ্রি জিএসটির কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করা এবং হচ্ছে মেইন বইটা করা। আর এর পাশাপাশি যদি তুমি চাও যে একটা গোছানো প্লেলিস্ট ফলো করতে, যেখানে আমাদের সব জিনিসপত্রগুলো থাকবে, ওইটা নোট করতে, ওগুলাই দেখে পরীক্ষা হলে যেতে, তাহলে ওই যে কাব্য ভাইয়ের যে প্লেলিস্টটার কথা আমাদের সব স্টুডেন্টরা সাজেস্ট করছে, যে ওরা অনেক উপকার পাইছে, জিএসটিতে অনেকগুলো কমন পাইছে, 10-15 মার্ক তুলছে ওরা ওই প্লেলিস্টটা দেখে, ওই প্লেলিস্টটা ফলো করতে পারো। ওটা আসলে অনেক গোছানো প্লেলিস্ট। আমি যদি নিজে সবটা করি নাই, বাট কাব্য ভাইয়ের প্রতি আমার অনেক ভরসা আছে, আমি নিজে কাব্য ভাইয়ের ডিরেক্ট স্টুডেন্ট। সো অবশ্যই অন্য ভালো লেভেলেই হবে। সো ইনশাল্লাহ। আচ্ছা ভাই আরেকটা কথা হচ্ছে আমি তো হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করতাম অলওয়েজ ভার্সিটি প্রিপারেশন যেহেতু নিছি, তো আমার তো ইংলিশ তেমন ভাবে পড়া হয় না, তো ইংলিশের জন্য আমি কি করতে পারি? ইংলিশের জন্য তুমি কি করতে পারো, এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কথাবার্তা বলছি। তুমি হচ্ছে এক কাজ করো, এই ভিডিওটা হ্যাঁ আমার নেট প্রবলেম ছিল হ্যাঁ তো তখন, সরি। এই ভিডিওটা তোমাকে দিয়ে দিব, আমরা তোমাদের দিয়ে দিব। তুমি ভিডিওটার শুরুর দিকে আরেকবার একটু দেখো, ঠিক আছে? কারণ হচ্ছে রিপিট কথা বললে ভিডিও লেন্দি হবে আর টপিক বারবার একই রিপিট আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা সেশনটা খুব আচ্ছা বেশি ভাই লেন্দি আরেকটা করব কোশ্চেন না। হচ্ছে হ্যাঁ, আমরা আমাদের সেশনটা কেটে যেতে পারে, আমরা সেশনটা আজকে খুব বেশি লেন্দি করব না। আমরা 1 ঘন্টার ভিতরেই সীমাবদ্ধ রাখবো। আমরা নেক্সট উইকে আরেকবার বসবো। নেক্সট উইক মানে হচ্ছে দেখা যাচ্ছে যে আগামী 5-6 দিনের ভিতরে আরেকবার বসবো, তখন আমরা বাকি অন্যান্য বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। প্রথম সেশনে আমরা অনেক বেশি লেন্দি করব না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, সময় দিবেন? আচ্ছা, নুসরাতের এখনো কোশ্চেন শেষ হয়নি, আর লাস্ট কোশ্চেন শেষ করে তারপরে। আর সজীব, তোমার মাইক্রোফোনে হয়তো একটু প্রবলেম আছে, সাউন্ডটা খুব বাজে আসতেছে। নুসরাত বলো। ভাইয়া, যে আপনি যে সোর্স গুলোর কথা বললেন না, যেমন হচ্ছে ভার্সিটি ক, তারপর হচ্ছে মেইন বই এমসিকিউ, এইগুলো কিন্তু হচ্ছে আমার অনেক বারবার করা হয়েছে। মানে আমি যদি সংখ্যায় বলি তাহলে হচ্ছে 30-40 এমনও হয়ে গেছে, কিন্তু দেখা গেছে যে জিসি এক্সামে আমার মার্কটাও ভালো আসে নাই। হ্যাঁ জিএসটি এক্সাম হলে এক্সামে একটু বেশি প্যানিক তোমার করছিলাম, তোমার মানে কোশ্চেন 40 দেখে মনে হচ্ছে 40 যে মার্ক আমি আসছে হয়তো না? আমারই প্রবলেম, কিন্তু 40 মার্ক আসছে না? 30 মিনিট পরে বুঝতে পারছি যে আসলে একটু কোশ্চেনটা একটু কঠিন হয়ে গেছে। তো আমি আগের বছর কাটমার্ক গুলো একটু আমতাজি দাগানো শুরু করছি। আচ্ছা, মিটিংটা এখনই কেটে যাবে, বুঝছো? সো আমরা আবার নেক্সট সেশনে এগুলা নিয়ে কথা বলবো। তোমরা নেক্সট সেশনে এগুলা নিয়ে কথাবার্তা বলো ইনশাল্লাহ। পরবর্তীতে এগুলো নিয়ে আবার কথাবার্তা হবে, এখনই কেটে যাবে এটা।